অনেক যুদ্ধের পরে অবশেষে ইট চুলাটা উদ্ধার করতে পারলাম, আলহামদুলিল্লাহ। রিস্ক থাকা সত্ত্বেও সফলভাবে চুরিটা করতে পেরেছি। এখন তোমাদেরকে বলি যে কিভাবে কি হলো, পুরো ঘটনাটা তোমাদেরকে এখন বলতেছি আমি। আমি সব কিছু ওকে করে দিয়েছি, সে শুধু উঠে রেডি হয়ে যাবে, আর সে বলে সে যাবে না। মুখেই অনেক কিছু, বুঝছো, কাজের বেলায় কিছুই না। আমি তো শিওর যে আমি ধরা খাবোই, কারণ উনি তো বুঝে যাবে দেখলে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালি মনের মধ্যে, বুঝছো, এই কথাটা বলতেছিলাম আমি, বুঝছো। আমি, বুঝছো, মেন্টালিভাবে প্রিপেয়ার ছিলাম যে উনি আসলে আমাকে অনেকে কী কী বলতে হবে। মানুষ ডাকাতি করা ঠিক আছে, কিন্তু মানুষ চুরি কীভাবে করে। যেদিন উনি জোর করে মেকিং স্কুলে যান, সেদিনও একটা না একটা ঝামেলা হয়। উনি তো জানে না আমি কত চালাক, ওনার বুদ্ধিকে আমি বুঝি না, আমি সবে বুঝি। এখন থেকে চুলাটা ওয়ার্ডরোবের ভিতরেই থাকবে। অবশেষে পেয়ে গেলাম চাবিটা হাতে। এই দেখো, 2টা চাবি, এক্সট্রা চাবি। এটা আমি ওনার ব্যাগ থেকে নিয়ে নিয়েছি চুরি করে। এর আগেও 2বার চুরি করেছিলাম, ধরা খেয়ে গিয়েছিলাম। তখন অবশ্যই চাবি নিয়েছিলাম একটা, এখন কোনো রিস্ক নিইনি, চাবি 2টাই নিয়েছি। আজকেও আমি ভয়ে ভয়ে ছিলাম, আজকে না আবার ধরা খেয়ে যাই। তো ধরা এখনও খাইনি, পরে খেয়েছিলাম অবশ্য। দেখো, আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে চুলা ভরে রেখেছে। আগে রেখেছিল নিচে। তো নিচে যখন ছিল তখন আমি চাবি নিয়েছিলাম একটা, যেহেতু একটা খুললেই পাওয়া যেত। যখন উনি আমার কাছ থেকে চাবিটা নিতে পারছিলেন না, তখন উনি চুলাটা মাঝখান ড্রয়ারে রেখে দিয়েছিলেন। আমি ইচ্ছা করে সাউন্ডটা স্কিপ করিনি। আমার কষ্টের চুলা আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমাদের লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার এই চুলা ফুরিয়ে দিছো। এই চুলাটা সে ঠিকও করে না, সে কিছুই করে না। এই সামান্য একটু ফেটে গিয়েছে, যার জন্য এই চুলাটা সে রেখে দিছে। এটা ঠিক করে দে, সেটা ঠিকও করে না, এটা রেখে দিছে। এদিকে আমি এক চুলায় কাজ করা আমার জন্য কত কষ্টকর হয়ে যায়। আমি তারে কত বলছি, বাট সে আমার কথা বুঝেই না। যাক, আল্লাহ পাক এখন আমার উপর রহমত করলো। আমি এই চুলা নিয়ে রাখি দিব, আর তারে দিব না, তারা দেখাবো না, বলবো যে এটা আমি বিক্রি করে ফেলছি, ব্যাস। সে যখন বাসায় থাকবো না তখন ইউজ করুম, এছাড়া আমি তার সামনে এটা ইউজ করুম না। এত কষ্ট করে চুলাটা পাইলাম, আল্লাহ তোমাদের লাখ লাখ কোটি শুক্রিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। চুলাটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার লাখ লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে চুলাটা উদ্ধার করে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম যে আমি চুলাটা পাবোই না। যাক, শেষ পর্যন্ত এই চুলাটা আমার ভাগ্যে ছিল। এগুলো কি বলো তো? এটা হচ্ছে বখা কাপড়। তোমাদেরকে বলেছিলাম না যে বখা কাপড় আছে, যে ওনার একটা ভাগ্নি বখা কাপড় দিয়েছিল, আমি নিইনি। তো এটা পরে আছে, তো ঠিক করেছি এটা বানিয়ে দিব। এই যে এই কাপড়টা, বুঝছো, এই কী কালার বলতে পারছি না, এই কাপড়টা। আর এটার সাথে 3 পিসটা বাঁধে দিব। জানি না কত নিবে, বাঁধে দিব। বাঁধে দেওয়ার পর স্লিপটা ওনার কাছে দিব, উনি যে নিয়ে আসবে। উনি তো আমাকে বিশ্বাস করে না, তো উনি টাকা দিয়ে গিয়ে নিয়ে আসবে। আমার বাঁধতে দেওয়া দরকার, আমি দিব। এটা তো ওনার সমস্যা, উনি বলছে উনি বাঁধে দিবে। উনি বাঁধে দিলে আর দেওয়া হবে না, উনি বলেই দিছে। পরে আর কোনো খবর নেই যে এটা বাঁধে দিবে, আমাকে দাও, আমি এটা নিয়ে যাই, এরকম কোনো কথাই উনি বলেনি। শুধু বলেছে আমি বাঁধে দিব। কবে দিবা তা এখন ঠিক নেই। বের করে রাখলাম, সময় করে বাঁধে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আমার পছন্দের শখের ইট চুলা অনেক কষ্টের পরে পেয়েছি। চুলাটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। কতদিন যে ভিতরে পড়েছিল, মোছা হয়নি। অনেক যুদ্ধের পরে অবশেষে ইট চুলাটা উদ্ধার করতে পারলাম, আলহামদুলিল্লাহ। রিস্ক থাকা সত্ত্বেও সফলভাবে চুরিটা করতে পেরেছি। এখন তোমাদেরকে বলি যে কিভাবে কি হলো, পুরো ঘটনাটা তোমাদেরকে এখন বলতেছি আমি। তোমরা তো জানোই যে চুলাটা বাবুরাবু আলমারিতে রেখে দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম। আমি শত চেষ্টা করেও আলমারি থেকে চুলাটা নিতে পারিনি, সবই তোমাদেরকে বলেছিলাম। যখন আমি বারবার বিফলে যাচ্ছিলাম, তখন ঠিক করলাম যে না, আমি আর সে চেষ্টা করব না। যদি কখনো ভাগ্য সহায় হয় বা কোনো সুযোগ পাই, তাহলে আমি চুলাটা অবশ্যই নিব। তো সেই সুযোগটা আজকে মিলল। আজকে রবিবার ছিল। রবিবারে ওনার অফিস খোলা ছিল, যেহেতু সামনে ঈদ, এই কারণে রবিবারে খোলা ছিল। সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় উনি সবসময় কাহিনী করেন। প্রায় সময় বলেন আমি নিয়ে যাব, তোমাকে নিতে হবে না, আমি নিয়ে যাব, তুমি যাবা না। তো এইটা উনি সবসময় বলেন। তো আমি ওনার কথাটাকে কোনো গুরুত্ব দেই না, কারণ এই কথাগুলো উনি রাতেরবেলা বলেন। রাতেরবেলা বাসায় এসে এগুলো বলেন যে তোমাকে নিয়ে যাওয়া লাগবে না, আমি নিয়ে যাব, সব কিছু আমি করবো, তুমি শুধু তোমার ছেলেকে নিয়ে যাবা, আমি মেয়েকে নিয়ে যাব, ওকে আবার বাসায় পৌঁছে দিব। তো এরকম সবসময়ই বলে। কিন্তু একদিন আমি সকালবেলা ঘুম থেকে করে বলেছিলাম, তুমি বলেছিলা মেয়েকে নিয়ে যাবে, তো মেয়েকে নিয়ে যাও, আমি ওকে রেডি করে দিয়েছি। তখন উনি বলতেছে তুমি যাও, আমার শরীরে ভালো লাগছে না, আমি যাব না, তুমি যাও। আমি বললাম তুমি না বললা তুমি আজকে যাবা, বলছেন না আমি আজকে যাবো না, তুমি যাও। এটা কোনো কথা হইলো বলো?
আমি সব কিছু ওকে করে দিয়েছি, সে শুধু উঠে রেডি হয়ে যাবে, আর সে বলে সে যাবে না। এখন আমি রেডি হব, আমার তো সময় হবে, তাই না? রেডি হয়ে তারপরে বের হব, এদিকে তো সময়ও নেই। তো এইসব ঝামেলার কারণে আমি ওনাকে ঘুম থেকে উঠাই না, বলি না যে তুমি রেডি হয়ে যাও। আমি সব কিছু তৈরি করে রেডি হয়ে নিই, তখন যদি উনি যায় তো গেলো, না গেলে আমি ওকে নিয়ে যাই। তো আজকে আবার উনি বলতেছে যে উনি যাবে। এই কথাটা উনি রাতেরবেলা বলেছিল। সবসময় মতনই আমি ওনার কথাটাকে পাত্তা দিলাম না। আমি ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করলাম। আমি বোরখা পরিনি, বোরখা পরতে যাব। তখন উনি বলতেছে যে আমি স্কুলে যাব, তোমাকে যাওয়া লাগবে না। আমি বলতেছি সত্যি তুমি যাবা? বলছে হ্যাঁ আমি যাব। উনি আসলে প্রতিদিন সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যেতে চান, বুঝছো? যাতে করে টাকাটা বাঁচে। উনি যে আমাকে 200 টাকা দেয় না, তার থেকে তো 100 টাকা তো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, আর বাকি 100 টাকা ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি টাকাটা সেভ করার জন্য উনি মেয়েকে নিয়ে যেতে চান। ভাবতে পারতেছো কেমন মানুষ, কেমন চিন্তাভাবনা তার? উনি এটা ভাবতেছে যে আমি এই টাকাটা পেয়ে যাচ্ছি, এই টাকাটা আমার লাভ হচ্ছে, ওনার হচ্ছে না। কিন্তু উনি এটা ভাবতেছে না যে আমি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাই, ওদের টেক কেয়ার করি, ওদেরকে পড়াশোনা করাই, সব কিছু আমিই করি। সেই টাকাটা কি উনি আমাকে দেয়? আমি যে বাচ্চাদেরকে পড়াই, ওদের যে টেক কেয়ার করি, ওদের যে খাওয়া দাওয়া করাই, এগুলো কোনো খরচ কি উনি দেয়? আজকে যদি একজন নার্স রাখতো বা একজন মহিলা রাখতো, সেই মহিলাকে কি উনি টাকা দিত না? অবশ্যই দিত। কিন্তু আমাকে দিবেন না। আচ্ছা টাকা তো লাগবে না, ভালো মন্দ খাবার তো এনে খাওয়াতে পারেন, একটা ভালো কাপড় তো কিনে দিতে পারেন, একটু ভালো ব্যবহার তো করতে পারেন, একটু সম্মান তো করতে পারেন, সেটাও তো করেন না। কোনো কিছুতে উনি আমার সাথে করেন না। উল্টো আমি যে টাকাটা কষ্ট করে সেভ করি, সেই টাকাটা উনি নিতে চান, সেটাও আমাকে দিতে চান না। আমিও বলে দিয়েছি, যদি তুমি তোমার মেয়েকে স্কুলে নিয়ে যাও, তাহলে তুমি ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিবা। আমি কিছু করতে পারবো না, আমি ঘুমিয়ে থাকবো। আমার ঘুমের দাম আছে, আমি শুধু কষ্ট করে ঘুম নষ্ট করে উঠে মেয়েকে রেডি করে দিব, তোমার জন্য সকালবেলা নাস্তা বানিয়ে দেবো, আর তুমি আমাকে কিছু টাকা দিবে না, আর তোমার কাছে কোনো কিছু চাইলে পাবো না, কোনো কিছু খেতে ইচ্ছে করে খেতে পাবো না। এত বেশি ভালো তো দরকার নেই আমার। যেই টাকাটা আমি পাচ্ছি কষ্ট করে পরিশ্রম করে, সেই টাকাটা তুমি কষ্ট করে পরিশ্রম করে নাও, তোমার টাকাটা তুমিই সেভ করো, ঠিক আছে? আমি কেন ঘুম থেকে উঠে এত কষ্ট করবো? আমি তো কিছুই পাই না। তখন উনি বলে মেয়েকে স্কুলেই পড়াবো না, মেয়েকে মাদ্রাসায় দিয়ে দেবো, তোমার নেওয়া লাগবে না, আমি অন্য লোক ঠিক করবো। আমি বলছি ঠিক করো, তোমার টাকা আছে তুমি ঠিক করো, আমি কিছুই করতে পারবো না। আর শোনো, মাদ্রাসায় নিলেই হবে না, মেয়েকে পড়াশোনার দায়িত্বটা তুমিই নাও, ওকে তুমিই পড়াশোনা করো, আমি পড়াতে পারবো না। তারপর আর কিছু বলে না, বলে অন্য মহিলা নিয়ে আসবে। আমি বলছি আনো, তুমি যদি অন্য মহিলা আনতে পারো আমার কী সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমার পাওনা টাকা বুঝিয়ে দাও, আমি চলে যাই, আমার তো কোনো সমস্যা নেই। তুমি অন্য কাকে আনলা না আনলা এটা আমার কিছু যায় আসে না। মুখেই অনেক কিছু, বুঝছো, কাজের বেলায় কিছুই না। তো যাই হোক, উনি মেয়েকে নিয়ে স্কুলে গেল। তো আমি বাসায় বসেছিলাম, টুকটাক কাজকর্ম করলাম। তারপরে মেয়েকে দিয়ে বাসা চলে আসলো। বাসা আসার পরে উনি রেস্ট নিল। রেস্ট নেওয়ার পরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিল। তখন আমি ওই রুমে বসে মোবাইলে এডিটিং কাজ করতেছিলাম। তো হঠাৎ করে আমার কি মনে হলো, আমি এই রুমে আসলাম। তো উনি যখন ওয়াশরুমে যায়, আমি প্রায় সময় এই রুমে ঢুকি, দেখি যে উনি চাবিটা কোথায় রাখছে, চাবিটা খুঁজি আর কি। তো সেদিনও খুঁজলাম। তো আল্লাহর রহমতে ওনার প্যান্টের পকেটে পেয়ে গেলাম চাবিটা, বুঝছো? প্যান্টের পকেটে ছোট ব্যাগ আছে ওনার, সেই ব্যাগে টাকা রাখে আর চাবি রাখে। তো আমি কোনো টাকা পয়সা ধরিনি, আমার আসলে নিয়ত ছিল চাবিটা নেওয়ার, বুঝছো? তো চাবিটা নিলাম, আবার চিন্তা করলাম নিব কি নিব না, আবার যদি ধরা খাই। তো ভাবলাম নিয়ে দেখি না, ধরা খেলে খেলাম, একটা ট্রাই তো করতে পারি, যদি ভাগ্য ভালো থাকে ধরা তো নাও খেতে পারি। চাবি ছিল 2টা, মানে এক্সট্রা করে চাবি ছিল। তো আমি একটা করে নিয়ে নিলাম। আমি তো শিওর যে আমি ধরা খাবোই, কারণ উনি তো বুঝে যাবে দেখলে। একটা নিয়েই ধরা খেয়েছিলাম, আর এখন তো 2টা নিয়েছি। চাবিটা নেওয়ার পরে ভাবলাম আলমারিটা খুলে চুলাটা নিয়ে নেই, তাহলে আর ঝামেলা হবে না। কিন্তু পরে ভাবলাম উনি যদি বেরোয় আসে, যদি উনি শব্দ শুনে বুঝতে পারে, মানে একটু ভয়, বুঝছো, কাজ করতেছিল, এই কারণে আর সেই কাজটা করিনি। চাবি 2টা নিয়ে পাকঘরে চুলা নিচে রেখে দিলাম। আর মনে মনে বলতেছিলাম যে আল্লাহ রহমত করো প্লিজ আল্লাহ, সেজন্য বুঝতে না পারে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খালি মনের মধ্যে, বুঝছো, এই কথাটা বলতেছিলাম আমি, বুঝছো। তারপরে উনি বের হলো, বের হওয়ার পরে রেডি হলো, প্যান্টটা নিল, ব্যাগটা সে দেখলো। আমি তো তখন ভয়ে শেষ, আল্লাহ এখন না সে বললো, এখন না সে বলবে, মানে আমি খুব ভয় ছিলাম। আমি, বুঝছো, চুপ করেছিলাম, কোনো কথা বলিনি। সে কথা বলতেছে, আমি চুপ করে বলছিলাম, আমি মানে তার কথা রিপ্লাই আমি করছিলাম না, বুঝছো। তো সে মনে করো যে জানি না আল্লাহ আল্লাহ কী রহমত, সে বুঝতে পারে নাই। সে মনে করো যে ব্যাগটা প্যান্টে ভরলো, ভরে সে বের হবে। আমি তখনও ভয় ছিলাম যে বের হওয়ার পরে তখন যদি সে মনে করে, তো সে কিছু মনে করে নাই, সে বের হয়ে চলে গেল। আমি তো, বুঝছো, মানে পাস। খুশিতে আমি তখন লাফাচ্ছিলাম। তারপর আমি খুলিনি আলমারি, যে উনি যদি আবার ব্যাক করে, উনি যদি আবার চলে আসে। তারপর আমি মনে করি যে 5 মিনিট অপেক্ষা করলাম। তারপরে আলমারিটা খুলে চুলাটা বের করে নিলাম। পরে ভাবলাম আমার যে ভিউয়ার্স আপুরা আছে ওদেরকে দেখাই, এটা একটু ভিডিও করে শুট করি। তখন আবার চুলাটা ভিতরে ঢুকিয়ে ভিডিও করে নিলাম। আজকে অবশ্য ব্লগ করার নিয়ত ছিল না, তারপরও আজকে ব্লগটা করা হয়ে গেল। তারপরও আমি মনে মনে ভয় ছিলাম যে উনি হয়তো বা স্কুলে যাওয়ার পরে বুঝতে পারে, বা কোনোভাবে উনি আবার ব্যাক করতে পারে। তো সেটাই হলো। মেয়ে স্কুল থেকে বাসা আসলো, উনি তো মেয়েকে বাসায় পাঠিয়ে দিয়ে অফিসে চলে যান। মানে বাসার নিচে উনি মেয়েকে নিয়ে আসেন, মেয়ে একা একা সিঁড়ি বেয়ে উপর চলে আসে।
তো সায়রা আসার পরে আমি শিওর হলাম যে উনি এখন আর আসবে না, একদম রাতেরবেলা আসবে। সায়রাকে সব কিছু বললাম, সে তো খুব খুশি যে আমি চুলা পেয়ে গেছি। সে বলতেছে আম্মু চুলাটা এবার ঠিকভাবে রাখবা, বাবা যাতে না দেখে। আমরা আলাপ করতেছিলাম, তো এই ফাঁকে দরজার আওয়াজ হলো, দুম দুম আওয়াজ। আমি তো বুঝে গেছি যে উনি চলে আসছে। এখন আমি তো শিওর যে উনি বুঝে গিয়েছে। আমি বুঝছো মেন্টালিভাবে প্রিপেয়ার ছিলাম যে উনি আসলে আমাকে ওনাকে কী কী বলতে হবে। তো দরজা খুলে দিলাম। উনি খুব হাঁপাই গেছিলো বুঝছো, মানে উনি বাস স্ট্যান্ডে গিয়ে আবার ফেরত আসছে, দেখছে যে চাবি নেই, তো তখন উনি বুঝে গিয়েছে, উনি তাড়াতাড়ি করে চলে আসছে। তো আসার পরে আমাকে দেখে বলতেছে মানুষ ডাকাতি করা ঠিক আছে, কিন্তু মানুষ চুরি কীভাবে করে, মানে ডাকাতি থেকে তো চুরিটা অনেক খারাপ, ডাকাতি তো ঠিক আছিল, চুরিটা কেমনে করলো। আমি তো মনে মনে হাসতেছিলাম, একদম চুপ করেছিলাম। তারপর উনি ঘরের ভেতরে ঢুকলো, ঢুকে দরজা আটকে দিল। আগে উনি আলমারিটা খুললো, খুলে দেখলো যে চুলাটা নেই। তারপরে দরজা খুলে এসে আমাকে বলল চাবিগুলো দাও। আমি সুন্দর করে ভদ্রমেয়ের মতন সারাকে দিয়ে চাবিগুলো পাঠিয়ে দিলাম। এরপর উনি বলল চুলাটা কোথায়। আমি বলতেছি চুলা নেই, চুলা আমি বিক্রি করে দিচ্ছি। কার কাছে বিক্রি করছো? আমি বলেছি দোকানে বিক্রি করে দিয়েছি। বলতেছে তুমি চুলা নিলে এখন এখন কীভাবে তুমি বিক্রি করো? আমি বললাম চুলা আমি আগেই নিয়ে নিয়েছি, এখন নিয়ে। আরও 2 দিন আগে চুলা আমি নিয়েছি। বলছে না না তুমি আজকে নিয়েছো। আমি বলছি না আমি আজকে নিইনি। মানে উনি আমার পেট থেকে কথা বের করার চেষ্টা করছিলেন। উনি তো জানেন আমি কত চালাক, ওনার বুদ্ধিকে আমি বুঝি না, আমি সবই বুঝি। তো উনি আন্দাজে বলতেছে চাবি তো আমি দেখেছিলাম, রাতেরবেলা আমি দেখেছিলাম ঠিক ছিল, এখন আবার কী হইলো। আমি বললাম তুমি দেখো নাই, চাবি আমি আগে নিয়ে নিয়েছি। উনি আমার কথা বিশ্বাস করতেছিলেন না, উনি ভাবতেছেন যে চুলাটা আমার কাছে আসে। তারপর উনি রাগ করে আলমারিতে ধাক্কা দিল, বলতেছে আমি আলমারিটা ভেঙে ফেলবো, তুমি বলো চুলাটা কোথায়। উনি আসলে শিওর না যে চোরটা আসলে আমার কাছে আছে। যদি উনি শিওর থাকতেন তাহলে উনি হাতুড়ি দিয়ে আলমারিতে বাড়ি মারতেন, কারণ উনি জানেন হাতুড়ি দিয়ে আলমারিতে বাড়ি দেওয়ার আগেই আমি চোরটা ওনাকে দিয়ে দিব। যেহেতু উনি শিওর ছিলেন না, তাই উনি ওই পদ্ধতিটা অবলম্বন করেনি। আমিও বুঝে গিয়েছি যে উনি আমার কথাটা বিশ্বাস করেছেন। আমি বলতেছি চোরটা আমার কাছে নেই, তুমি শুধু তো সিঙ্গেল করে না, কোনো লাভ হবে না, চলো আমার কাছে নেই, চলো আমি বিক্রি করে ফেলেছি। তারপর বললো যে তুমি টাকা দাও, তুমি কত টাকাতে বিক্রি করছো। আমি বলেছি 1000 টাকাতে বিক্রি করেছি। বলছে টাকা আমাকে দাও। আমি বলছি টাকা আমার কাছে নেই। কত টাকা? টাকাটা দিয়ে আমি আমার ধার শোধ করেছি। কিসের ধার তুমি শোধ করেছো? তখন আমি বললাম এই যে আমি কয়েকদিন আগে ছেলের জন্য প্যান্ট কিনলাম, তারপরে মোজা কিনলাম, তুমি তো সে টাকা আমাকে দেওয়া নাই। তোমাকে কতবার বললাম 1000 টাকা দিতে, তুমি তো সে টাকা আমাকে দেওয়া নাই। আমি তো বাসা বাসায় মহিলার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলাম, সে টাকা তুমি আমাকে দেওয়া নাই। তো এই টাকাটা আমি ওই মহিলাকে দিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানোই যে আমি আমার কাছ থেকে 1000 টাকা দিয়ে ছেলের জন্য প্যান্ট আর মোজা কিনেছিলাম। ওনাকে বলেছি পাশাপাশি মহিলার কাছে ধার নিয়েছি, তো সে টাকাটা উনি আমাকে দেয়নি, সেটাই ওনাকে বললাম আর কি। তারপরে অনেক চিল্লাচিল্লি, চুলাটা আমাকে দাও দাও, চুলাটা ইউজ করবো না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি খাতায় লিখে দাও, তুমি স্ট্যাম্পে সই করে দাও যে তুমি এই চুলা ইউজ করবো না, বা কোনো সমস্যা হলে তুমি দায়ী থাকবা, আমি কোনো দায়ী থাকবো না। আমি বলতেছি দাও আমি লিখে দিই, কলম বের করে দিয়েছি দেখার জন্য। মানে আমার এতটা হাসি পেয়েছিল যে কি বলবো তোমাদেরকে আমি। যেদিন উনি জোর করে মেয়েকে স্কুলে যান, সেদিনই একটা ঝামেলা হয়। তো এর আগেবার উনি জোর করে মেয়েকে স্কুলে গিয়েছিলেন। আমি বুঝছো বোখা পরে পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। উনি আমাকে যেতে দিলেন না, বলছে আমি যাবো, তুমি যাবা না। তো তখন দেখলাম যে উনি খুব জোর করতেছে, উনি মেয়ের ব্যাগ নিয়ে রেখে দিয়েছে, উনি মেয়েকে দিবে না যেতে। ভাবলাম ঠিক আছে উনি যাক, শুধু তো কেন মেয়ের স্কুলটা মিস দিব। তো তখন আর আমি যাইনি, তো উনি গিয়েছেন। তো যাওয়ার পরে মেয়েকে স্কুলে দিয়ে আসছেন। তো যখন মেয়েকে নিয়ে আসবেন, আসার সময় রিক্সা থেকে পড়ে গিয়েছেন। রিক্সা থেকে পড়ে গিয়ে উনি ব্যথা পেয়েছেন। আমাকে ফোনে বলেছে যে মেয়ের সমস্যা হয়েছে, মেয়ে বুকে ব্যথা পেয়েছে। আমি বলছি তোমার কী হয়েছে? বলছে আমি ব্যথা পেয়েছি। উনি পড়ে গিয়ে হাতে পায়ে ব্যথা পেয়েছেন। আমি তো সেই খুশি। আমি তো হাসতে হাসতে শেষ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাও মেয়েকে নিয়ে স্কুলে যাও, টাকা সেভ করো। তো সেদিন এই ঘটনাটা ঘটেছিল, আর ঘটেছে আজকে। আজকে উনি জোর করে নিয়ে গেছে মেয়েকে। আজকে ওনার চুলাটা চুরি হয়ে গিয়েছে। যদি উনি না যেত তাহলে সেটা হতো না। বাবুরাবু চলে আসবে, ফোন দিয়ে বলতেছে উনি আসতেছে। এমনিতেই তো আমি খুব ভয় ভয়ে আসি, আসার পর না জানি কী কাহিনী করে। তাই তাড়াতাড়ি করে চুলাটা ভিতরে ভরে রাখলাম। এখন থেকে চুলাটা ওয়ার্ডরোবের ভিতরেই থাকবে। যখন উনি অফিসে চলে যাবেন তখন এখান থেকে চুলাটা বের করে ইউজ করব। উনি আসার আগে আবার এখানে ভরে রাখবো। এটাই করতে হবে, সেটা কোনো উপায় নেই। সকালে উনি যাওয়ার আগে বলেছিলেন যে সুকেশের কাজগুলো ভেঙে ফেলবেন যদি চুলাটা না দেই। তো উনি সব কিছুই করেনি। উনি আসার পরে দেখলাম যে এত শান্তশিষ্ট চুপচাপ, তেমন কোনো কথা বলেননি আমার সাথে। এসে বলতেছেন চুলাটা তুমি কেন নিলা, আমি ঠিক করে দিতাম। আমি বলছি তোমাকে আমি বাবা বলেছি ঠিক করে, তুমি তো ঠিক করো নাই। তোমাকে আমি কালকেও বলেছিলাম যে তুমি চুলাটা ঠিক করবে কি না। তুমি বললে যে না আমি ঠিক করতে পারবো না, আমার সময় নেই, আমার কাজ আছে। তোমার ঠিক করার ইচ্ছাই নেই, যদি থাকতো তাহলে তুমি আগেই ঠিক করতা। তখন আর কিছু বলেন না। আর শোনো উনি লাড্ডু নিয়ে এসেছেন বুঝছো, বাচ্চাদের জন্য লাড্ডু নিয়ে এসেছেন। তো আমি তখন সারাকে বলেছি তোর বাবা আজকে অনেক খাটছে, অনেক পরিশ্রম করছে, কতবার যাওয়া আসা করছে। আর এখন উনি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসছে। উনি বলতেছে আসো আসো, আরও বেশি করে আসো, আমাকে এত কষ্ট দিছো আমি। আমি বলছি ঠিকই আছে, বেশি তেরামি করলে এরকমই হয়। চুলাটা আমার, চুলাটা তোমার না। তুমি কি জন্য এত বেশি খাইনি করলে চুলাটা নিয়ে? তখন আর কিছু বলে না।
বাবা কোনোদিন মিষ্টি আনে না, আজকে একেবারে চুলা হারানো দুঃখে মিষ্টি নিয়ে আসছে। তো তোমাদেরকে সব কিছু বললাম। তো এই বলা ফাঁকে আর ওই কথাগুলো বলা হলো না। আপুরা প্লিজ লাইক করে দিও, কমেন্টস করে দিও অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।